আলোচ্য বিষয় নবম শ্রেণীর বাংলা বিষয়ের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যার পূর্ণমান 50। প্রথমে 1 নম্বর প্রশ্ন, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রশ্ন রয়েছে 5টি এবং প্রত্যেকটির জন্য 1 নম্বর করে 5 নম্বর। ঈশান হলো, অর্থাৎ ঈশান কোণ বলতে আমরা বুঝি উত্তর পূর্ব কোণ। পরের প্রশ্ন বলছে যে আজ আমার সংসার চলবে কিভাবে। এই প্রশ্নটি করেছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর। পরের প্রশ্ন, বন্ধুগণ হাসবেন না এ কথা বলেছেন, এই কথাটা বলেছিল ইলিয়াস। এবার চলে যাব পরের প্রশ্নে। মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল, কত লাভ হয়েছিল? এখানে উত্তর হবে 10 টাকা। পরের প্রশ্ন, নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি কি? এটার উত্তর হয়ে যাবে সাদা মেঘ কালো পাহাড়। এবার প্রশ্ন নাম্বার 2, কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে 10টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে। এখানে 1টি বা 2টি লাইনের মধ্যে বা বাক্যের মধ্যে আমাদের উত্তরটা দিয়ে দিতে হবে। প্রজা চমকিত, প্রথম প্রশ্ন, প্রজা চমকিত কেন? উত্তর হবে এরকম, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কাব্যাংশে প্রজারা চমকিত কারণ ঝড় বৃষ্টি বজ্রপাতের ফলে মাঠের শস্য সব লণ্ডভণ্ড হয়ে যায়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? উত্তর, মহাকবি কালিদাসের সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে গৃহীত ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে জানা যায় যে ধীবরের বাড়ি চক্রাবতারে। পরের প্রশ্ন, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা একথা বলতো? উত্তর, উদ্ধৃত বাক্যটি লিও টলস্টয়ের লেখা ইলিয়াস নামক গল্প থেকে সংগৃহীত হয়েছে। ইলিয়াসকে ভাগ্যবান বলতো তার প্রতিবেশীরা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মনে এলো মাস্টার মশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে কথকের মনে মাস্টার মশাইয়ের কথা এসেছিল যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার ফরমাস এসেছিল। পরের প্রশ্ন, বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন? এর উত্তরটি হবে এইরকম, কবি অজিত দত্ত নোঙর কবিতায় দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কারণ তটের কিনারে মায়া মমতার নোঙরের কাছিতে বাধা পড়েছে কবির জীবনতরী। সেই বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে তিনি অজানা লোকে পৌঁছতে চান। পরের প্রশ্ন, হিন্দি উপস্থিত সেই চেষ্টা করছে, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? উত্তরটি হবে এইরকম, সৈয়দ মুজতবা আলী নবনব সৃষ্টি প্রবন্ধে জানিয়েছেন হিন্দি সাহিত্যের বেশ কিছু তরুণ সাহিত্যিক হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি, ইংরাজি প্রভৃতি বিদেশি ভাষা তাড়ানোর চেষ্টা করছেন। প্রশ্ন নম্বর 2.7, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? উত্তর, আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ ধান গাছ, কলমি শাক, হাঁসের পালক, স্বরের বন, মাছেদের মৃদু আষ্টে ঘ্রাণ, মুথা ঘাস, মানুষজন প্রভৃতির মাঝেই বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। পরের প্রশ্ন, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কি? উত্তরটি হবে এরকম, পত্রলেখক তথা স্বামী বিবেকানন্দের বিশ্বাস এই যে শিক্ষা, পবিত্রতা, ভালোবাসা প্রভৃতি গুণযুক্তা মিস নোবেলের ভারতের নারী কল্যাণমুখী একাধিক কাজের বিরাট উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। পরের প্রশ্ন নম্বর 2.9, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তর, আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন উঠানের লাউ মাচার কাছে দাঁড়ালে দেখা যাবে ছোট্ট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। এবার প্রশ্ন নাম্বার 2.10, তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পে অচেনা পথিকের তোমার বাড়ি কোথায় এই প্রশ্নের উত্তরে রাধারানী জানিয়েছিল তার বাড়ি শ্রীরামপুরে। পরের প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে প্রশ্ন নাম্বার 3.1, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে,
কোন বাণিজ্য তরী সেটি বাধা পড়ে আছে কেন? উত্তর, কবি অজিত দত্তের নোঙর কবিতায় উদ্ধৃত প্রসঙ্গটি রয়েছে। ব্যবসা বাণিজ্য ও জীবিকার লাভ লোকসানের জালে আটকে পড়েছে আমাদের জীবন। প্রাচীন ও মধ্যযুগের সওদাগরেরা বাণিজ্য করতে দূর দেশে পাড়ি দিত। পণ্যের আমদানি রপ্তানির সঙ্গে সংস্কৃতিরও আদান প্রদান চলত। কবি সাধারণ সওদাগর নন, তার চরিত্রে রয়েছে সাহিত্য সম্ভার। সেই সাহিত্য ভরা তরী নিয়ে কবি পাড়ি দিতে চান 7 সমুদ্র পাড়ে, দূর দূরান্তে ছড়িয়ে দিতে চান তার সৃষ্টিকে। তাই এখানে বাণিজ্য তরীর প্রসঙ্গ এসেছে। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উত্তর, সৈয়দ মুজতবা আলী রচিত নবনব সৃষ্টি নামক প্রবন্ধে উদ্ধৃত প্রসঙ্গটি রয়েছে। সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীলতার কারণ হলো নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বস্তুকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। পুরাতন ধাতু শব্দ একটু অদল বদল করে সংস্কৃত ভাষা নতুন শব্দ তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্যই প্রাবন্ধিকের মতে সংস্কৃত আত্মনির্ভরশীল ভাষা। এবারে চলে যাব প্রশ্ন নাম্বার 3.3-এ। আমি এই ঘাসে বসে থাকি। কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কোন রূপ তার চোখে ধরা পড়ে? উত্তর, আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ সন্ধ্যার সময় ঘাসে বসে থাকেন। এবং প্যারাগ্রাফ চেঞ্জ করে আমরা লিখে দেবো এরকম, কবি দেখেন সূর্য অস্ত গিয়ে আকাশে দেখা দিয়েছে সপ্তর্ষিমণ্ডল। অস্তরাগের শেষ আভায় টুকটুকে লাল মেঘ বিলীন হয় সাগর জলে। দিন আর রাত্রির এই সন্ধিক্ষণে কবির মনে হয় যেন এক অ্যালোকেশী কন্যা দেখা দিয়েছে বাংলার নীল আকাশে। মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন সেই কন্যার ছড়িয়ে পড়া কালো চুলের রাশি। সেই অপরূপ সৌন্দর্যকে কবি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করেন। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3.4, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। উত্তরটি হবে এরকম, নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় দেখিয়েছেন যে একদা মানুষ নিবিড় অনুরাগে ঘর বাঁধে গ্রাম বাংলার প্রকৃতির কোলে। পরবর্তীকালে গ্রাম বাংলার সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার আগ্রাসনে। ফলে জীবন জীবিকার তাগিদে মানুষ পাড়ি দেয় বিভিন্ন শহরে, কিন্তু শহরের ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে গ্রাম বাংলার সেই প্রকৃতির টানে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা কখনোই শেষ হয় না। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 3.5, আর আহারের সংস্থান রহিল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী পাঠ্যাংশে দেখা যায় এক জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে মামলায় রাধারানীর বিধবা মা হাইকোর্টে হেরে যায়। সেই জ্ঞাতি ডিক্রি জারি করে তাদের পিতৃপুরুষের ভিটে থেকে উচ্ছেদ করে 10 লক্ষ টাকার সম্পত্তি দখল করে নেয়। খরচ এবং পাওনা শোধ করতে বাকি সব অর্থ চলে যায়। গয়না ইত্যাদি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করেন। তাদের খাবার জোগাড়ের অবস্থাও আর থাকে না। এইভাবে তারা দুর্গতির চরম সীমায় এসে পৌঁছায়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 4, এখানে কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর করতে হবে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। চণ্ডীমঙ্গলে সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত অভয়মঙ্গল থেকে নেওয়া কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটিতে কলিঙ্গ দেশের প্রবল ঝড় বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। কলিঙ্গ দেশে অবিরাম 7 দিনের বৃষ্টিপাতের সঙ্গে চলে ঝড়ের তাণ্ডব। সমগ্র দেশ জলে প্লাবিত হয়, শস্য ক্ষেতের বিপুল ক্ষতি হয়। বৃষ্টিতে প্রজাদের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। প্রবল বর্ষণের সঙ্গেই অসংখ্য শিল পড়তে থাকে। ভাদ্র মাসে তালের মতো বড় বড় শিলের আঘাতে ঘরের চাল ভেঙে যায়। দেবীচণ্ডীর আদেশে পবনপুত্র বীর হনুমান কলিঙ্গ দেশে প্রবল ধ্বংসলীলা চালায়। তার দাপটে মঠ অট্টালিকা সব ভেঙে খান খান হয়ে যায়। দেবীর আদেশে নদ নদী কলিঙ্গ দেশের দিকে ধেয়ে আসে। এটা আদেশের, এই রটাকে তোমরা বাদ দিয়ে দেবে, এটা হবে দেবীর আদেশে। আমি রটাকে কেটে দিচ্ছি, তাহলে এটা হবে দেবীর আদেশে
রটা বাদ দিয়ে দাও। নদ নদী কলিঙ্গ দেশের দিকে ধেয়ে আসে। বিরাট বিরাট ঢেউয়ের আঘাতে বাড়ি ঘর মাটিতে পড়ে যায়। জলে স্থলে একাকার হয়ে গিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সাপ আশ্রয় হারিয়ে ফেলে জলে ভেসে বেড়ায়। কলিঙ্গ দেশের স্থলভূমি জলে পূর্ণ হয়। প্রজারা শঙ্কিত হয়ে পরিত্রাণ পাওয়ার জন্য ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। ঘন কালো মেঘের আড়ালে সূর্য মুখ লোকায়। 7 দিনের অবিরাম বৃষ্টিতে কলিঙ্গ দেশের প্রজাদের দুর্দশা চরমে ওঠে। এখানে দুর্দশা হবে, এখানে রটা বাদ যাবে, এই দুটো টাইপিং মিস্টেক আছে, এর জন্য আমি সরি। আচ্ছা, চলে যাচ্ছি এবার পরের প্রশ্নে। চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। উত্তরটি হবে এরকম। পাঠ্য চিঠিটি স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দের 29 জুলাই ভারতবর্ষের আলমোড়া থেকে মিস নোবেলের উদ্দেশ্যে লিখেছিলেন। চিঠিতে তিনি বেশ কয়েকজন বিদেশি ও বিদেশিনীদের নাম উল্লেখ করেছেন। এবার প্যারাগ্রাফ চেঞ্জ করে আমরা এইভাবে লিখব। প্রথমেই আসে তার শিষ্যা মিস মার্গারেট ই নোবেলের কথা। মিস নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং ভারতের নারী সমাজের কল্যাণে জীবন উৎসর্গ করেন। তার নামে কলকাতার বাগবাজারে নিবেদিতা বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। আবার প্যারাগ্রাফ চেঞ্জ। মিস হেনরিয়েটার মুলার স্বামীজিকে বেলুর মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। মিস মুলারের বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসাবে ছিলেন। মিস মুলার আজন্ম নেত্রী মনোভাবাপন্ন, এটা মিস হবে, এটা নিস হয়ে আছে, এটা ম হবে, এই কতগুলো টাইপিং মিস্টেক আছে, এর জন্য দুঃখিত। আচ্ছা, এরপর দেখো, কিছুটা রুক্ষ মেজাজের হলেও তিনি ছিলেন সহৃদয় ও অমায়িক। সেভিয়ার দম্পতি সম্পর্কে স্বামীজি খুব প্রশংসা করেছেন। তার মতে এই সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না, তবে এদের নির্দিষ্ট কর্মপ্রণালীর অভাব ছিল। আবার প্যারাগ্রাফ চেঞ্জ করে বলবো, স্বামীজির দুজন বন্ধু হলেন মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল। ম্যাকলাউড স্বামীজিকে নানান কাজে সাহায্য করেছেন আর মিসেস বুল বেলুর মঠ স্থাপনে অনেক অর্থ সাহায্য করেছেন। স্বামীজি তার একজন ইংরেজ ভক্ত মিস্টার স্টার্ডির কথা বলেছেন। তিনি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেছিলেন। এবার চলে যাব পরের প্রশ্নে। নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। কারভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছেন? উত্তরটি হবে এরকম। সত্যজিৎ রায়ের কারভাস গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি অর্নিথন যন্ত্রের মাধ্যমে 2 সপ্তাহের মধ্যে কারভাসের শিক্ষার অভাবনীয় উন্নতি ঘটে। তারপর একদিন দুপুরে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। 3টে নাগাদ এক কান ফাটানো বাজ পড়ার শব্দে প্রফেসর শঙ্কু জানালার কাছে গিয়ে দেখেন তার বাগানের বাইরের শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকেলে বৃষ্টি থেমে গেলে সে অঞ্চলের সব কাক ওই গাছটার কাছে কোলাহল শুরু করে। প্রফেসর তার চাকর প্রহ্লাদ মারফত জানতে পারেন যে ওই গাছটার নিচে একটা কাক মরে পড়ে আছে। বোঝা যায় ওই বাজ পড়ার ফলেই কাকটার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেখানে সব কাকেরা এসে জড়ো হয়েছে সেখানে কারভাস ঘর থেকে বেরোনোর কোনো রকম আগ্রহ না দেখিয়ে সে এক মনে পেন্সিল দিয়ে মৌলিক সংখ্যা লিখতে ব্যস্ত থাকে। এই ঘটনায় প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে কারভাস নিজেকে সাধারণ কাকেদের থেকে আলাদা করে রাখতে চায়। পরের প্রশ্ন, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এখানে আমরা ব্যাকরণগত কতগুলো প্রশ্ন পেয়ে যাব। প্রথমে প্রশ্ন নম্বর 1.6, ধাত্ববয় প্রত্যয়ের একটি উদাহরণ দাও। উত্তরটা হবে এরকম। নতুন ক্রিয়াপদ গঠনের ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে ধাত্ববয় প্রত্যয় বলে, যেমন কর ধাতু যোগ আ প্রত্যয় সমান করা। পরের প্রশ্ন, মৌলিক শব্দ বলতে কি বোঝো? উত্তরটা হবে এরকম। যে সব শব্দ সংস্কৃত থেকে অবিকৃতভাবে বা পরিবর্তিত আকারে বাংলায় এসেছে তাদের বলা হয় মৌলিক শব্দ। প্রশ্ন নম্বর 6.3, নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? উত্তর হবে এরকম। নবগঠিত শব্দকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন মিশ্র বা সংকর শব্দ এবং অনুদিত শব্দ। এবারে প্রশ্ন নাম্বার 6.4,
তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ লেখো। এখানে উত্তর হয়ে যাবে যে তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ হলো 1 নম্বর চুরুট এবং 2 নম্বর হলো পিলে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো এরকম যে কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম ব্যবহৃত হয়? উত্তরটি হবে এরকম, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে নির্দেশক সর্বনাম ব্যবহৃত হয়, যেমন এই আমার বাড়ি। এবারে প্রশ্ন নাম্বার 7, ভাব সম্প্রসারণ করো। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এই কথাটার উপরে আমাদের ভাব সম্প্রসারণটাকে করতে হবে। তো এখানে একটা কথা আমি বলে রাখি যে ভাব সম্প্রসারণ কিন্তু আমি যেটা বলছি এটাই হবে এমন কোনো কথা না। ভাব সম্প্রসারণ বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় তোমরা করে নিতে পারো, নিজের মতো করে এটা করে নিতে পারো। সেই সঙ্গে আমি যেটা এখানে দেখাচ্ছি এটাকে তোমরা অনুসরণ করতে পারো বা এটাও তোমরা লিখে দিতে পারো। তো দেখো উত্তরটি, কর্মের পাশাপাশি ধর্ম হলো মানুষের জীবনের একটি বড় গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যখন ধর্ম মানুষের মধ্যে মোহ সৃষ্টি করে তখন সে অন্ধের মতো ধর্মের কুসংস্কার মেনে চলে। এতে তার নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনেও বিপর্যয় নেমে আসে। কখনো কখনো এই ধর্ম মানুষের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করে যে সবসময় সবকিছুর মধ্যে সে ধর্ম দেখে। প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে ধর্ম নিয়ে নানান সংস্কার বিস্তার লাভ করেছে। মানুষ ধর্মের মধ্যে এমনভাবে জর্জরিত হয়ে যায় যে সে ধর্ম ছাড়া অন্য কিছু বোঝার চেষ্টা করে না, যার ফলে তার সেই ধর্মের অন্ধকার নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনকেও দুর্বিষহ করে তোলে। ধর্ম সম্পর্কে মানুষকে অন্ধবিশ্বাসী না হয়ে সচেতন হতে হবে। ধর্মের মোহ যেন নিজের জীবন সহ অন্য কারো জীবনকে অন্ধকারাচ্ছন্ন না করে সেদিকে নজর রাখতে হবে। আমাদের ব্যবহারিক জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করার জন্য ধর্মকে উপস্থাপন করা হয়েছে, এটা কখনোই ভুলে গেলে চলবে না। তাহলে এই ছিল এই ক্লাসটির আলোচনা। ক্লাসটি দেখে ভালো লাগলে লাইক করো, কিছু জানার বা জানার থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে। বাই।